আজকে যা যা দেখবো আমরা একটু আলোচনা করি সেটা হচ্ছে লিস্ট এবং ম্যাপ এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন ডার্ট, ওওপি, এই দুটো জিনিস দেখবো। তো প্রথমে শুরু করি লিস্ট দিয়ে, যে লিস্টটা কি, এটা কিভাবে ডিক্লেয়ার করে এবং এর কাজটা কি। লিস্টটা হচ্ছিল কাইন্ড অফ কালেকশন। আমার অনেকগুলো আইটেম আছে, এই আইটেমগুলো একসাথে একটা জায়গায় রাখবো, সেটাই হচ্ছে লিস্ট। লিস্টটাকে ডিক্লেয়ার করে এসটি, আমি টাইপ দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে লিস্ট টাইপটা অ্যাসাইন করে দিলাম ইন্টিজার টাইপের, এটা যে কোনো টাইপের হতে পারে লিস্টটা, লিস্ট এবং নিউ লিস্ট। এটা আমার লিস্টের ডিক্লারেশন। এবার আমরা দেখব যে লিস্টের মধ্যে ডাটা কিভাবে রাখা যায়। আমরা কয়েকভাবে রাখতে পারি। লিস্ট ডট অ্যাড ইন ভ্যালু যেহেতু 12, আমার কাছে অনেক কয়েকটা ভ্যালু আছে যেগুলো আমি একটা ভ্যালু ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম। এটা হচ্ছে লিস্ট। অনেকগুলো আইটেম আছে যেটা একটা কালেকশন, এটা আমি এক জায়গায় রাখতেছি, এটাই হচ্ছে লিস্ট। ঠিক আছে, এই লিস্ট আমি যখন প্রিন্ট দেব তখন আমাকে কি রিটার্ন করবে, যতগুলো আইটেম আছে সবগুলোই আমার একটা অ্যারে থার্ড ব্র্যাকেটের ভিতরে কমা 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 দিয়ে শো করতেছে। এই যে লিস্ট, এই লিস্টের কয়েকটা প্রপার্টি আছে, একে কিভাবে অ্যাক্সেস করা যায়, এর ভ্যালুগুলো কিভাবে অ্যাড এবং রিমুভ করা যায়, এগুলোও দেখব। যদি আমরা চাই যে কোনো একটা ভ্যালুকে রিমুভ করতে, লিস্ট ডট রিমুভ, জাস্ট যে কোনো একটা আইটেমকে রিমুভ করব বা পজিশনটাকে রিমুভ হলে পজিশন হবে না, আইটেম। এখন আমার প্রিন্ট দিলাম, আমার 44 যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখান থেকে রিমুভ হয়ে গেছে আমার লিস্ট থেকে। লিস্টটাকে আরো কয়েকভাবে প্রিন্ট দিতে পারি, যেমন ফর লুপের মাধ্যমে। ফর লুপ গতদিনে দেখছিলাম। স্যার বলেন। স্যার ওই নিউটা আমি মিস করে গেছি, নিউটা আসলে কিসের জন্য ইউজ করা হয়েছে? লিস্ট ইন্টিজার লিস্ট নিউ, এটা স্যার একটু স্যার ওটা একটু পরে বলে দিব। আচ্ছা ঠিক আছে। একটু পরে। ফর লুপের মধ্যে কি করতেছে, ফর লুপ আমরা এর আগেই দেখছি ফর লুপটা কিভাবে ঘোরে। তার পজিশন একটা ভ্যালু থাকে, ইনিশিয়াল ভ্যালু থাকে এবং এর একটা কন্ডিশন থাকে, ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট থাকে। তো এর কন্ডিশন যতক্ষণ মিলবে ততক্ষণ পর্যন্ত এই ফর লুপের ভিতরে ট্রানজেকশনটা হবে।
আর এই ট্রানজিশনে আমরা যেটা দিচ্ছি সেটা প্রিন্ট করলাম লিস্টের আই পজিশন। লিস্টের 0 পজিশনে কি আছে, লিস্টের 1 পজিশন এবং 2 পজিশন, এখানে 3টা পজিশন পাচ্ছে, লেন্থ 3 পাবে, কিন্তু পজিশন 0 1 2। ঠিক আছে, এই আই পজিশনে এগেনস্টে সে প্রিন্ট দিচ্ছে আমাদের 12 23 এবং 66। এরপরে আরেকটা কাজ করতে পারি, প্রিন্ট দিতে পারি, এটাও সেম প্রিন্ট দেবে। সেম জিনিস সেও প্রিন্ট দিল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লিস্ট। আচ্ছা, আপনার কোশ্চেনটা এখন অ্যান্সারটা এখন দিই। নিউ হচ্ছে এই অবজেক্টটাকে ইনিশিয়াল করা, এটা আমরা ইনিশিয়াল করে নিউ দিই। ক্লাস নেম, রেফারেন্স এবং ক্লাস, নিউ ক্লাস, নিউ দিয়ে এই ক্লাসটাকে ইনিশিয়াল করা হয়। লিস্ট হচ্ছে একটা ক্লাস, ক্লাস টাইপ, ডাটা টাইপ আর কি। এরপরে একটু ম্যাপটা দেখি। ম্যাপ এবং লিস্ট অল ওভার দোনো দুটোই হচ্ছে একটা কালেকশন, যেটা একাধিক ভ্যালু হোল্ড করে। ম্যাপটা ডিক্লেয়ার করবো কিভাবে? আচ্ছা, ম্যাপের মধ্যে প্রথমে কিছু কথা বলে নিই, বুঝতে সুবিধা হবে। ম্যাপটা হচ্ছে একটা কালেকশন যেটা আনঅর্ডারেড, মানে এটা কোনো অর্ডার মেনটেন করে না আর কি, হ্যাঁ, কোনো সিকোয়েন্স মেনটেন করে না। এটা কি এবং ভ্যালু আকারে, কি পেয়ার ভ্যালু আকারে ডাটাটা রাখে। কি পেয়ার ভ্যালু কি রকম সেটা আমরা একটু পরেই দেখব। কি পেয়ার ভ্যালুটা আমরা একটু পরে দেখব যে কিভাবে এটা ডাটাটা রাখতেছে। এটা আবার কি করে যে এই কি গুলো যে কোনো টাইপের হতে পারে, সেটা অবজেক্ট হতে পারে, সেটা প্রিমিটিভ টাইপ হতে পারে, যে কোনো টাইপের সে ডাটা হতে পারে। এবং এই যে কি গুলো, এগুলো ইউনিক প্রাইমারি কি মতো কাজ করে, এগুলো ইউনিক, সবসময় ইউনিক হবে, এটা ডুপ্লিকেট হবে না। সে আমরা একটু দেখি, এখানে যেটা দেখলাম, প্রথমে স্ট্রিং যেটা, এটা হচ্ছিল কি, আর ইন্টিজারটা হচ্ছিল ভ্যালু। আমি একটু বোঝার সুবিধার্থে একটু কমেন্ট লাইন করি। আমি যদি
এটাকে এর মতো করে কাজ ইয়ে করতে চাই। ম্যাপ গ্রেটার দেন লেস দেন দিলাম, এটা হলো কি ভ্যালু, এবং রেফারেন্স রেফারেন্স এবং এখানে থাকবে ইনিশিয়াল ডাটা। ঠিক আছে, তাহলে এই জায়গাটায় আমরা কি দেখতেছি, স্ট্রিংটা হচ্ছিল কি আর ইন্টিজারটা হচ্ছিল ভ্যালু, এটা স্টুডেন্টটা হচ্ছিল রেফারেন্স, আর এগুলো হলো আমাদের কি ইনিশিয়াল ডাটা। আমি যদি এটাকে প্রিন্ট দেই, এটাকে প্রিন্ট দেই, তাহলে সে আমাকে কি দিবে, আক্তার 70, কামাল 80, জামাল হলো 80। এখন এই জায়গায় আমরা একটা ভুল করি, ইরোর জেনারেট করব, সেটা কিরকম, জামালের জায়গায় কামাল দিই। এখন এটা রান দিই, কি বলতে চাই, আক্তার 70, কামাল 80, তাহলে আমার এখানে আরো একটা কামাল থাকার কথা, সেটা কিন্তু নাই। এটা ওয়ান কাইন্ড অফ ইরোর, বাট এখানে ইরোর ধরতেছে না, এটা ওয়ান কাইন্ড অফ ইরোর। কারণ কি আমি প্রথমে বলছি যে ম্যাপের মধ্যে কি থাকবে হলো ইউনিক, আর ভ্যালু থাকবে মাল্টিপল, রিপিটেড। তবে কি যদি একাধিক সেম হয়ে যায়, সে একটা নেবে, বাদ বাকিগুলো আর নিবে না। এখন ভ্যালুর ক্ষেত্রে কি হয়, আমি এখানে 50 দিলাম, তাহলে আমাদের কামাল আইডি হচ্ছে সেম, ভ্যালু হচ্ছে ডিফারেন্ট। এই ক্ষেত্রে আমাদের কি ধরনের প্রিন্টটা দেয়, এই ক্ষেত্রে আমার লাস্ট যেটা, এটা রিপিটেড হয়ে মানে আপডেট হয়ে যায়, আমার লাস্ট ভ্যালুটা সে কাউন্ট করতে চায়। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা বিষয় যে আমাদের যে ম্যাপ যে কালেকশন, এটার নির্দিষ্ট কোনো লেন্থ নাই। লেন্থ আমরা যেমন এর আগে লিস্টের একটা কি নির্দিষ্ট একটা লেন্থ আমরা দিতে পারি, কিন্তু ম্যাপে নির্দিষ্ট কোনো লেন্থ আমরা দিতে পারি না। আরেকটু ডিটেলস ভাবে দেখি। আমরা পিন দিচ্ছি, এটা একইভাবে এখানেও একইভাবে লিস্ট যেভাবে ফর ইচ পিন দিচ্ছি, এখানেও তাই দিতে পারবো। এইখানে কিভাবে দিব, এখানে দেব ফর ইচ কি, আমরা এখানে দিয়ে দিলাম যে আমার কি কি থাকবে, ফর ইচ, কার ফর ইচ, স্টুডেন্টের ফর ইচ করতেছি, এই ফর ইচ হবে কি এবং ভ্যালু আকারে প্রিন্ট দেই।
তাহলে এখানে আমরা সেপারেট কিছু প্রিন্ট পাবো। আমি প্রিন্টের মধ্যে দিচ্ছি নেম ইজ কি, যেটা আমাদের কি, এবং ভ্যালু দিচ্ছি এজ ইজ ভ্যালু। তাহলে আমাদের কি প্রিন্ট দিচ্ছে, নেম ইজ আক্তার অ্যান্ড এজ ইজ 70, নেম ইজ কামাল, এজ ইজ 80, এবং নেম ইজ জামাল, এজ ইজ 50, তাই না? এখন এবার আমি প্রিন্ট দেবো শুধুমাত্র হয় কি অথবা ভ্যালু। আমার দুটো একসাথে প্রিন্ট দেওয়ার দরকার নেই, একসাথে লুপ লুপ ঘোরারও দরকার নেই আমার। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ফর ফর দিলাম কি দেবো এটা, একটা ভ্যারিয়েবল। আমি জানি না যে ভ্যারিয়েবলটা কি টাইপের হচ্ছে, var y dot তাহলে কি বললাম, আমরা সেপারেট সেপারেট প্রিন্ট দিছি, একবার দিছি কি এবং পরে দিছি ভ্যালু। তাহলে কিতে আমাদের প্রিন্ট দিচ্ছে আক্তার, জামাল, কামাল, এবং ভ্যালুতে আমাদের প্রিন্ট দিচ্ছে 70, 90, 50। ক্লিয়ার? এরপরে যদি আমরা চাই যে কোন একটা কিটাকে, কোন একটা ভ্যালু আমরা আপডেট করব, সেই ক্ষেত্রে কি করতে পারি, আপডেট আগে করব, ভ্যালু, ভ্যালুটা এইভাবে না, ফাইভ। আক্তারের ভ্যালু দিলাম, আমরা মনে করলাম যে আক্তারের এজ তো 70 না, আক্তারের হয়তো 60 বা 80। দেন আমরা যদি এটাকে প্রিন্ট দিই, আমাদের প্রথম প্রিন্টে আমরা পাচ্ছি আক্তারের বয়স হচ্ছে 70, এবং পরের প্রিন্টে পাচ্ছি আমরা আক্তারের বয়সী 80। দেন আমাদের ওয়ার্ক ইজ ডান। সো লিস্ট এবং ম্যাপের মধ্যে কারো কনফিউজ আছে? লিস্ট ম্যাপের মধ্যে কারো কোশ্চেন আছে? স্যার পরিস মেথডটা থেকে কোনো কিছু রিটার্ন করা যায় না নাকি এটা ভয়েড টাইপ? ফর ইচটাকে রিটার্ন করবেন,
জি স্যার। রিটার্ন বলতে কিভাবে, মানে এটা তো একটা লুপ, তাই না? এই লুপের মধ্যে আমি প্রিন্ট দিচ্ছি, অথবা আপনি একটা ডাটা বাইন্ড করতে পারেন। হ্যাঁ, এইখান থেকে রিটার্ন আপনি করতে পারেন। এটা একটা যদি মেথড হয়, এটা ফর ইজ তো কাস্টম মেথড না। স্যার আমি যখন জাভাস্ক্রিপ্টে দেখছিলাম না এই ফর ইচ মেথডটা জাভাস্ক্রিপ্টে আছে, ওইখান থেকে দেখছিলাম যে সবকিছু রিটার্ন করা যেত, কিন্তু এখানে এসে দেখলাম যে সেটা প্রিন্ট হয়ে যাচ্ছে, মানে এটা ভয়েড টাইপ, এখান থেকে কোনো কিছু রিটার্ন হচ্ছে না। এই জন্য আর কি জিজ্ঞেস করছিলাম যে এটা কি ভয়েড টাইপ নাকি এখান থেকে রিটার্ন সম্ভব। আপনি চাচ্ছেন যে দেখা গেল এই জায়গা রিটার্ন করতে চাচ্ছেন হলো, তাই না? সেই ক্ষেত্রে আপনি যে ফর লুপটা যে মেথডের ভিতরে থাকবে, যে ফাংশনের ভিতরে থাকবে, তার রিটার্ন টাইপ থাকবে। এটা নট ফর বা ফর ইচ এর রিটার্ন টাইপ। ক্লিয়ার? জি স্যার, তার মানে এটা ভয়েড টাইপ স্যার, এখান থেকে কোনো কিছু রিটার্ন সম্ভবই না। রিটার্ন সম্ভব, রিটার্ন সম্ভব না সেটা না। সে নিজের কোনো মানে সে নিজে কাজ করতেছে, সে আপনাকে একটা রেজাল্ট দিচ্ছে, বাট আপনি ওই রেজাল্টটা কাকে পাঠাবেন সেটা আপনার ব্যাপার। আচ্ছা, ওই জিনিসটা আমরা একটু পরে দেখবো। আপনি যে কোশ্চেনটা করছেন আমরা ওপিতে ওটা দেখব। আচ্ছা, ওকে। স্যার ম্যাপের মধ্যে স্ট্রিং আর ইন্টিজার দিছেন স্টার্টে, আমি যদি বুলিয়ান টাইপের যদি ডাটা অ্যাড করলে তখন কি টাইপের হবে? এখানে কি ওইটাকে অ্যাড করে দেওয়া যাবে এক্সট্রা করে আবার? বুলিয়ান টাইপের তো কি হবে না, আচ্ছা সরি, ডাবল ডাবল এখানে মানে ভ্যালুতে আমি সেট করতে যাচ্ছি। হ্যাঁ, ডাবল করতে পারেন, ফ্লোট করতে পারেন, কিন্তু ভ্যালুটা আপনার বুলিয়ান করতে পারেন। আপনার কিটা যদি ট্রু ফলস করেন, তাহলে আপনার ট্রু ফলস কয়টা ডাটা টাইপ, কয়টা? দুইটা, হয় ট্রু হবে না ফলস হবে। আপনি 100টা ডাটা চিন্তা করেন, তাহলে ট্রু ফলস, তার মানে আমার প্রিন্ট দিবে কয়টা? দুটেই, বেশি দিবে না। তো কিটা চাবেন হলো ডাইনামিক, অথবা সে যদি স্ট্রিং হয় বা ইন্টিজার হয়, যেটা হতে পারে আর কি, সমস্যা নেই। হ্যাঁ, এখানে স্যার, একটা বিষয় যে বুলিয়ান টাইপ চাচ্ছেন আপনি, আপনি বুলিয়ান জি। টাইপ চাচ্ছেন, তাই না? ভার দেন, এখানে সম্ভবত ভার নিবে না, নিবে না। এখানেও বুলিয়ান টাইপ দিতে পারবেন। স্যার ডাইনামিক তো অ্যাসাইন করা যাবে মনে হয়। না, ডাইনামিক তো আপনি অ্যাসাইন করতেই পারেন, এই জায়গায় ডাইনামিক ডাইনামিক ইউজ করতে পারেন, এটা সমস্যা না। আচ্ছা, এই জিনিসগুলো আমরা কাজের ক্ষেত্রে যখন কাজ ইমপ্লিমেন্টেশন করব, তখন আমরা আরো ডিটেলসে কাজ করব। হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রবলেম আসবে, সেই প্রবলেমগুলো ওই সময় সলভ করব। আচ্ছা, তাহলে এখন যেটা দেখবো সেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি বোঝায়? যেটা অবজেক্ট বেস আমাদের প্রোগ্রামিংটা হবে, পুরাটাই হলো অবজেক্ট বেস। আচ্ছা, এইখানে আমরা কি কি দেখবো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওওপি এর মধ্যে? এখানে দেখবো যে কিভাবে ক্লাস তৈরি করা যায়, অবজেক্ট ডিক্লেয়ার করা যায়। হ্যাঁ, এর যে কনস্ট্রাক্টর কিভাবে, কতগুলো ডিফল্ট নেম কনস্ট্রাক্টর আছে, হ্যাঁ, প্যারামিটার কনস্ট্রাক্টর আছে, কনস্ট্যান্ট কনস্ট্রাক্টর আছে, এই জিনিসগুলো আমরা এখানে দেখব। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখি যে ক্লাস কিভাবে ডিক্লেয়ার করে। হ্যাঁ, এর আগে আপনাদের কাছ থেকে আমি কিছু জিনিস নেব, সেটা আমি দুটো ডাটা টাইপ
ইউজ করব, দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। কেউ একজন বলবেন যে আমি দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব কিভাবে? স্যার ক্লাসের মধ্যে। বুঝি নেই আপনার কথাটা। স্যার ক্লাসের মধ্যে। ক্লাসের মধ্যে না, জাস্ট এমনিতেই নরমালি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। মনে করেন যে একটা মডেলের মধ্যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, কিভাবে? স্যার যদি ক্লাসের মধ্যে হয় তাহলে স্যার ফাইনাল দিয়ে স্টার্ট করা লাগবে সম্ভবত। আচ্ছা, যাই হোক, আমি বলে দিই। আমি আপনাদের ভ্যারিয়েবল ডিক্লারেশন দেখাইছিলাম কিরকম। ইন্ট আইডি, তাই না? স্ট্রিং নেম, এই দুটোই থাক। এইভাবে ভ্যারিয়েবল ডিক্লারেশন দেখাইছিলাম, তাই না? এরপরে কেউ একজন বলেন যে আমি একটা ফাংশন তৈরি করব, কিভাবে তৈরি করব? নরমাল ফাংশন। স্যার ধরি স্যার সামের জন্য। আচ্ছা, স্যার হ্যাঁ, ইন সাম আচ্ছা, প্যারামিটার হোয়াইট টাইপের দিলাম। Return type, method name, and sir, bracket, curly braces. আচ্ছা, সেটা দিলাম হচ্ছে যেহেতু আমরা যদি একটা স্টুডেন্টকে চিন্তা ভাবনা করি, হ্যাঁ, তাহলে জাস্ট একটা ক্লাসের নাম দিলাম, ফাংশনের নাম দিচ্ছি কাম। সে আসতেছে, এটা কি একটা ফাংশন? তাহলে আমাদের এখানে দুটো ফাংশন ডিক্লেয়ার হলো, আর দুটো কি ডিক্লেয়ার হয়েছে? ভ্যারিয়েবল। গুড। এখন আমাদের কোশ্চেনটা ছিল, মানে আমরা যে কাজটা করব এখন সেটা ছিল যে ক্লাস কিভাবে ডিক্লেয়ার করে। হ্যাঁ, ক্লাস ইজ এ নেম অফ ক্লাস। ক্লাসের সামনে এই ক্লাসটা থাকবে, যেটার সামনে এই ক্লাস থাকবে সেটাই হলো ক্লাস। আমাদের মাইন্ড সেট আপ করে নেন, যার সামনে ক্লাস লেখাটা থাকবে সেটাই একটা ক্লাস। ক্লাসের সামনে একটা নাম থাকবে ক্লাসের, এবং এর কোনো ফার্স্ট ব্র্যাকেট থাকে না। একটা ক্লাসের কোনো সময় ফার্স্ট ব্র্যাকেট থাকে না। একটা ফাংশন এবং একটা ক্লাসের মধ্যে তফাৎটা কি? একটা ফাংশনে কোনো রিটার্ন টাইপ থাকতে পারে বা নাও থাকতে পারে, ভয়েড টাইপ থাকতে পারে, কিন্তু একটা ফাংশনে কোনো সময় ক্লাস লেখাটা থাকবে না। আর একটা ক্লাসের অবশ্যই মাস্ট বি ক্লাস ডিক্লেয়ার করতে হবে। একটা ফাংশনের ফাংশন সাইন, মেথড সাইন বলে এটাকে, বা ফাংশন সাইন বলে, সিগনেচার থাকে। কিন্তু একটা ক্লাসের কোনো সিগনেচার থাকে না। ক্লাসের ফার্স্ট ব্র্যাকেটে কোনো সিগনেচার থাকে না। ক্লিয়ার? ফাংশন এবং ক্লাসের মধ্যে তফাৎটা খুঁজে পাইছেন? ক্লাস নেমের ফার্স্ট লেটারটা স্যার ক্যাপিটাল লেটার হবে। আচ্ছা, এই ক্লাস নেমের যে ফার্স্ট লেটারটা এটা ক্যাপিটাল হয়, এটা জাভাতেও ক্যাপিটাল করে, কিন্তু আপনি যারা সি শার্প করে তারা আমি দেখছি তারা ফার্স্ট লেটার দেয় না, ক্যাপিটাল ইউজ করে না। তো এটা নট নেসেসারি ফর এভরি ল্যাঙ্গুয়েজ। আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজের একটা ভ্যারিয়েশন করে যে আপনার ফার্স্ট লেটারটা বড় হাতের দিবেন না ছোট হাতের দিবেন, এটা ল্যাঙ্গুয়েজ ওয়াইজ ভ্যারিয়েশন করে। তো আমরা এখানে যেটা বলি যে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হলে আমাদের চেনা সুবিধার্থে, চিনতে সুবিধা হয়। যাই হোক, এখন একটা ক্লাসে কি কি থাকে, এর প্রপার্টি কি? একটা ক্লাসে কিছু প্রপার্টি থাকবে, সেটা হলো সাম ভ্যারিয়েবল থাকবে। আচ্ছা, আমি ভ্যারিয়েবল দিলাম। একটা ক্লাসের মধ্যে কিছু ভ্যারিয়েবল থাকতে পারে, নাও থাকলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে কিছু ফাংশন বা মেথড থাকতে পারে, এই ফাংশনটাও দিয়ে দিই।
আর মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, যে একটা ক্লাসে একটা কনস্ট্রাক্টরও থাকতে পারে। এখন আসেন কনস্ট্রাক্টরটা কি। এখানে দুটো জিনিস, একটা ফাংশন আর একটা ক্লাস। তবে আমরা এখানে এই ফাংশনটাকে বলতেছি কনস্ট্রাক্টর, এটা আমরা একটু পরে আসবো। তবে আমরা দেখি যে ক্লাসের মধ্যে কি কি থাকে সেটা আগে জানি নেই। প্রথমে আমি যেটা বললাম যে ক্লাসের নামের সামনে অবশ্যই ক্লাস লেখাটা থাকবে, এবং একটা ক্লাসের ভিতরে কিছু প্রপার্টি থাকতে পারে, একটা ক্লাসের কিছু ভ্যারিয়েবল থাকতে পারে, কিছু ফাংশন থাকতে পারে, আবার একটা তার কনস্ট্রাক্টরও থাকতে পারে। এতটুকু ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে আমরা ক্লাস ডিক্লেয়ার করা দেখলাম। এরপরে আমরা দেখব যে ক্লাসের যে অবজেক্ট, আমরা বলছি ক্লাস এন্ড অবজেক্ট, ক্লাস তৈরি করছি, এবার ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব। তাহলে অবজেক্টটা কিভাবে তৈরি করি? এখানে আমরা একটা স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করলাম। এটাকে বলা হয় পুরাটা মিলে একটা অবজেক্ট ডিক্লেয়ার করা। যে এই ক্লাসটাকে যখন আমি অ্যাক্সেস করতে যাব অন্য কোনো মেথড বা অন্য কোনো ক্লাস থেকে, তখন আমরা তাকে একটা রেফারেন্সের মধ্যে ডিক্লেয়ার করব। একটু আগে একজন জিজ্ঞেস করছিল যে নিউটা কি। নিউ হচ্ছে এই ক্লাসকে ইনিশিয়াল করার জন্য আমরা কল করি, এবং যখন আমরা নিউ দিয়ে কল করি তখন এই ক্লাসটা ইনিশিয়াল হয়। তবে এটা জাভাতে নিউটা হলো বাধ্যতামূলক, নিউটা দিতে হয়, না হলে এটা ইনিশিয়াল হয় না বা এটা ডিক্লেয়ার হয় না, কল হয় না। বাট ডার্টে এই নিউটা আমরা দিতেও পারি আবার নাও দিতে পারি, এটা কোনো এরর রিটার্ন করবে না। ক্লিয়ার? তো এখানে কি হচ্ছে আমরা একটু দেখে নিই। টাইপ রেফারেন্স ইকুয়াল ডিক্লেয়ার মানে ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম? প্রথমে টাইপ রেফারেন্স ক্লাস নেম, এই ক্লাস নেমটাই হচ্ছিল অবজেক্ট ডিক্লেয়ার, অবজেক্ট ডিক্লারেশন। হ্যাঁ, তো এইখানে স্টুডেন্টটা কি? স্টুডেন্ট হচ্ছে রেফারেন্স। ক্লিয়ার? স্টুডেন্টটা হচ্ছে রেফারেন্স, আর এটা হচ্ছে কি? এটা হলো ক্লাস।
বুঝতে পারছেন? ওকে, স্যার আমার একটি কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমাদের এই অবজেক্ট ওরিয়েন্টেড মানে এই যে ডিফারেন্ট ক্লাস, মেইন মেথডের বাইরে ডিফারেন্ট ক্লাসের এই জিনিসটার কেন দরকার স্যার? এই কাজটা তো আমরা ডিফারেন্ট ফাংশন দিয়েও করতে পারি। কি রকম সেটা একটু বলেন। মানে আমি বলতে চাচ্ছি স্যার, যেমন মেইন মেথডের ভিতরে আমি বাইরের থেকে একটা কি করব, আলাদা মেথডের কিছু কাজ আমি মেইন মেথডে দেখাবো, হুম হুম। এই তো আমার টোটাল কাজটা। কিন্তু আমার এই ডিফারেন্ট ক্লাসটা কেন দরকার স্যার? মানে মূলত অবজেক্ট ওরিয়েন্টেডটা কেন দরকার, এই যে এইটা আমি জানতে চাচ্ছি, মানে হোয়াই উই ইউজ অবজেক্ট ওরিয়েন্টেড। আচ্ছা, যদি এখানে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড বলতে বোঝাচ্ছে যে আমাদের যে কাজগুলো হবে সবগুলো হবে অবজেক্ট বেস। প্রতিটা ক্লাসেই হচ্ছে অবজেক্ট, বাট সব অবজেক্টেই ক্লাস না। আমাদের মাদার অফ অবজেক্ট, আমাদের সব কিছুরই মাদার হচ্ছে অবজেক্ট, বাট ক্লাস নয়। ক্লাস ইজ এ টাইপ অফ অবজেক্ট, বাট অল অবজেক্ট নট টাইপ অফ ক্লাস। ক্লিয়ার বিষয়টা? তো যখন আমরা একটা ক্লাসের কোনো একটা প্রপার্টি আরেকটা ক্লাসে বা আরেকটা মেথড বলবো না, আর একটা ক্লাসে যখন আমরা ইউজ করতে যাব, হ্যাঁ, তখন ওই ক্লাসে একটা অবজেক্ট আমাদের ডিক্লেয়ার করতে হবে। হয় আমি অবজেক্ট ডিক্লেয়ার করব, আর না হয় ওই অবজেক্টটাকে ডাইরেক্ট কল করে তার একটা প্রপার্টি আমি নিব। সে এটা তো মেথড দিয়েও করা যায় না স্যার এই কাজটা? যেমন যদি আমি ইন্টিজার টাইপ নিয়ে যদি আমি মেইন মেথডে কাজ করি, তাহলে তো আমার ডিফারেন্ট একটা মেথড ডিক্লেয়ার করলেই হয়ে যাচ্ছে। ওকে, গুড। স্যার আমি একটু বুঝিয়ে দিতে পারবো স্যার ওকে? না, আমি বলে দিচ্ছি। আচ্ছা ওকে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে বাবা এবং পুত্র দুটো জিনিস। আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে আপনার সাথে কথা বলতেছি। বাবা এবং ছেলে, বাবা হচ্ছে হলো অবজেক্ট, ছেলে হচ্ছে হলো ক্লাস। একটা বাবার 10টা পুত্র থাকতে পারে। সব ছেলেই বাবাকে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? বাবা সব ছেলের প্রপার্টি দেখতে পারবে, বাট একটা ক্লাস, একটা ছেলে আরেকটা ছেলে মানে ভাই ভাই একজন আরেকজনকে যখন অ্যাক্সেস করতে যাবে, তখন তার একটা রেফারেন্স লাগবে, যে তুমি কার কাছ থেকে আসছো আমি চিনি না, বা তুমি কে আমি চিনি না। ক্লিয়ার? আপনি আরেকজনের ঘরে ঢুকতে গেলে তার পারমিশন লাগবে। এইটা আমি বুঝছি স্যার, মানে এই যে এইটা আমার কোশ্চেন ছিল না। আমার কোশ্চেন ছিল যে ডিফারেন্ট ক্লাস কি জন্য প্রয়োজন, মানে কি কি মানে কি ব্যাপারে আমি ডিফারেন্ট ক্লাস ইউজ করব, ডিফারেন্ট ক্লাসের জায়গায় তো আমি ডিফারেন্ট মেথড ইউজ করতে পারি। আচ্ছা, মেথড, হ্যাঁ ঠিক আছে, গুড। আপনার কথাটা আমি বুঝতে পারছি যে কেন আমরা ডিফারেন্ট আমি ক্লাস ক্লাস কেন ইউজ করব, মানে ক্লাস কিভাবে ইউজ করে স্যার আই নো, বাট আই ওয়ান্ট টু নো দ্যাট ক্লাস কেন ইউজ করব। আচ্ছা, আপনাকে কিভাবে বলবো? স্যার আমি একটু বলি, আমি একটু ওনাকে জিনিসটা বুঝে আপনার কোশ্চেনটা বুঝতে পারছি তো। আচ্ছা, ক্লাস কেন ইউজ করতেছি আমরা? কারণ একটা ক্লাসের মধ্যে অনেকগুলো ফাংশন আমরা রাখতে পারি। তো ধরেন আমি যদি এক্সাম্পল হিসেবে বলি যে আমরা একটা ক্যালকুলেটর বানাবো, তো ধরেন ক্যালকুলেটর যদি একটা ক্লাস হয়, তাহলে ক্যালকুলেটরে কিন্তু অনেকগুলো ফাংশন আছে, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, পার্সেন্টেজ, হাবিজাবি অনেক কিছু থাকে। তো আমরা যদি এখন একটা ক্যালকুলেটর বানাতে চাই, তাহলে দেখা যাবে যে আমাদের তো যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবগুলোর জন্য আলাদা আলাদা মেথড বানাতে হবে। তো আলাদা আলাদা মেথড বানালে তো দেখা যাবে যে প্রোগ্রামটা অনেক বেশ বড় হয়ে যাচ্ছে, কোডও লিখতে হচ্ছে অনেক। বাট আমরা যদি ক্যালকুলেটর নামে একটা ক্লাস বানাই, আর সেটার মধ্যে যদি আমরা যোগের জন্য একটা ফাংশন, বিয়োগের জন্য একটা ফাংশন, গুণের জন্য একটা ফাংশন বানাই, তাহলে আমরা শুধু ওই ক্লাসটাকে কল দিয়ে আমরা যদি যোগ করতে চাই, তাহলে যোগের ফাংশনটা দিয়ে আমরা যোগের ভ্যালু বের করতে পারবো, বিয়োগ করতে চাইলে বিয়োগের ভ্যালুটা বের করতে পারবো। সো এই টাইপের কাজগুলোর জন্য হচ্ছে আপনার ক্লাসটা হচ্ছে কাজে দিচ্ছে, মানে ক্লাসটা কেন হেল্প করতেছে, মানে আমরা কেন ক্লাস বানাচ্ছি। সো এখন বুঝছেন কিনা জিনিসটা? সেই ক্ষেত্রেও তো একটা ইয়া থেকে যায় যে আমরা তো ডিফারেন্ট চারটা মেথড ক্রিয়েট করতে হচ্ছে সেম চারটা মেথড ক্রিয়েট করতে পারতাম। হ্যাঁ করতে পারেন, হ্যাঁ, কিন্তু চারটা বলতে আপনি কত মেথড ইউজ করবেন? একটা প্রোগ্রামে তো অনেক ধরনের কাজ থাকে, কিন্তু তো শুধু এমন না যে 3-4টা মেথড দিয়ে আমাদের একটা প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে।
Wait, আপনি যদি ছোটখাটো প্রোগ্রাম বানান তাহলে তো ঠিক আছে, 3-4টা মেথড বানিয়ে করলেন, কিন্তু একটা প্রোগ্রামে দেখা যায় যে 100 200 500 মেথড থাকতে পারে, হাজার হাজার মেথড থাকতে পারে, তখন আপনি কিভাবে এটাকে কম্পাইল সলভ করবে না, করবেন? এতে কিন্তু মানে যদি আমি একটা ক্লাসের আন্ডারে যদি 500 মেথড মানে কল মানে মেথড যদি ক্রিয়েট করি, সেটা যদি যতক্ষণ না কল হবে ততক্ষণ তো আমার কোডের সমস্যা হচ্ছে। না, এখানে এখানে আমি একটু কথা বলি। জি স্যার। একটা ক্লাস যখন কল হয় তার সবগুলা প্রপার্টি কল হয়। কথাটা কি বুঝতে পারছেন কিনা? জি স্যার। আমাদের ক্লাস কি কোথা থেকে কল হয় একটু বলতে পারবেন? আমাদের মেইন ক্লাস কোথা থেকে কল হয়? মেইন মেথড থেকেই স্যার। মেইন মেথড থেকে। আচ্ছা, মেইন মেথড থেকে যদি যাদের রেফারেন্স আছে তারাই তো কল আসবে। জি জি। এখন যতগুলো রেফারেন্স আছে, আমি যদি একটা ক্লাসে 500 মেথড লিখি, তাহলে 500 মেথডে যদি 500 নাম্বার মেথডটা যদি মেইন মেথডের সাথে কমিউনিকেশন না থাকে তাহলে কল হবে না, রাইট? জি জি। অতএব যখন আমরা একটা ক্লাসকে ইনিশিয়াল করি বা রান করি, কম্পাইল টাইম যখন কম্পাইলেশন করি, তখনই কিন্তু লাস্ট যে 500 নাম্বার মেথডটাও কম্পাইলেশন হয়। আমরা জি। ফাইনাল ভেরিয়েবলটা যখনই দেখাইছিলাম, কল করব তখনই এটা কম্পাইল হবে। আমরা ফাইনাল এবং কনস্ট্যান্ট ভেরিয়েবল দেখাইছিলাম। জি জি। তা কনস্ট্যান্ট ভেরিয়েবল কি বলে? কনস্ট্যান্ট ভেরিয়েবল বলে যে আমি যখন কম্পাইল করব, সে যেখানেই থাকুক, সে যে কোনো প্রপার্টিতেই থাকুক, সে কিন্তু কল হয়। জি স্যার। তো আমাদের আলাদা আলাদা এই ক্লাস রাখার উদ্দেশ্যই হচ্ছে যে আমরা যাতে স্পেসিফিক ভাবে আইটেম গুলোকে গেট করতে পারি, এবং কি আমাদের সহজলভ্যতার কারণে সে আমরা ডাটাবেজ যদি চিন্তা করি, ডাটাবেজে আমরা 500 টেবিল না রেখে যদি একটা টেবিল রাখতাম তাহলে কি আমাদের কাজ হইতো? নো স্যার, ওটা ডাটা স্ট্রাকচারটা ঠিক থাকতো না। ঠিক থাকতো না। ঠিক তাই আমার এইখানেও তাই একই রকম। যদি আমি আচ্ছা আমার একটা প্রজেক্ট দেখাই তাহলে আমার বুঝাইতে সুবিধা হবে। স্যার, আমি ক্লাসের সম্পর্কে যদি একটু স্যার বলতে দিতেন, মানে আমি একটা কথা বলতে চাচ্ছি যে ও আচ্ছা, ক্লাসটা হ্যাঁ হ্যাঁ, এরকম বলেন কিনা। জি জি, বলেন বলেন। আমি স্যার ক্লাস সম্পর্কে এটুকু বুঝি যে একটা মেথডের ভিতরে ফিক্সড কিছু ডেটা টাইপ ডিক্লেয়ার করা যায়, যেমন ইন্টিজার, স্ট্রিং, ভেরিয়েবল, মানে ডাইনামিক, এরকম টাইপের কিছু ডিক্লেয়ার করা যায়। ডিফারেন্ট ক্লাস এই জন্যই ব্যবহৃত হয় যাতে আমি ওই ক্লাস টাইপের ভেরিয়েবল ইউজ করতে পারি, মানে আমার নিজের সেলফ ক্রিয়েটেড ভেরিয়েবল ইউজ করতে পারি, টাইপ ডিক্লেয়ার করতে পারি। না না, শুধু এটার জন্য না, ক্লাসটাই হচ্ছে আপনার প্রোগ্রামিংটা আরো ইজি হওয়ার জন্য। মানে আপনি যখন অনেক ক্লাসের অনেকগুলো ক্লাস দিয়ে একটা প্রোগ্রাম বানাবেন, তখন দেখা যাবে যে আপনার কল করাটা অনেক ইজি হয়ে যাবে। মানে আপনি অমুক ক্লাসের তমুক ফাংশন দরকার এই মুহূর্তে, তখন আপনি খুব ইজিলি কল করতে পারবেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় মানে ক্লাসের সুবিধাটা। ক্লাসগুলো করি এটার এটা সহজলভ্যতা, মানে আমাদের কাজ করার সুবিধার্থেই আমরা কাজ করি। যেমন আমি যদি বলি যে স্টুডেন্ট থাকবে, টিচার থাকবে, ক্লাসরুম থাকবে, হ্যাঁ, তারপর কি অফিস দপ্তর থাকবে, এমপ্লয়ি থাকবে, সবগুলো একটা ক্লাসে নিয়ে আসি, তাহলে তো আমাদের সমস্যা হয়ে যাবে। আবার ক্লাস যে শুধুমাত্র ভেরিয়েবলটাকে অ্যাসাইন করে তাও কিন্তু না। ক্লাস কি করে? একটা ক্লাসের মধ্যে কিছু ফাংশন থাকবে, এই ফাংশনগুলো কি করবে? ট্রানজেকশন করবে। এখানে শুধু যে ভেরিয়েবল বা আমি মডেল থেকে ডাটাবেস থেকে মডেল বাইন্ড করতেছি তার জন্য না, এটা বড় কথা না। আর এই কাজটা ব্যতীত অন্য সকল কাজ কিন্তু ক্লাস ব্যতীত করা যায় স্যার। আহ, আমি তো রাইট কিনা বললাম যে আপনি একটা মেথডের মধ্যে কি করতে পারেন, সে এই যে আমি কন্ট্রোলার, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি স্যার, দেখা যাচ্ছে। লগ ইন কন্ট্রোলার আমি চাচ্ছি। লগ ইন কন্ট্রোলারে আমি কি করছি, গুগল সাইন ইন, এটা একটা ক্লাস। গুগল সাইন ইন এটা ক্লাস, জি স্যার। এটা তাদের ক্লাস। এখন তারা যদি সে আপনার কথা আমি যদি একমত হই যে সবগুলা ক্লাস একখানে থাকবে, আমি ওখান থেকে ধরে ধরে কাজ করব, তো সেই ক্ষেত্রে কি হইতো, গুগল সাইন ইনের যে ক্লাসটা, তারপরে যে সাইন ইন অ্যাকাউন্ট যে ক্লাসটা, দুটো কিন্তু ডিফারেন্ট, তাদের একটার সাথে আরেকটার কোনো কমিউনিকেশন নাই। জি তবে স্যার। তারপরেও কি করতেছে, আমাদেরকে সেই ধরনের সুবিধা দিচ্ছে। ক্লিয়ার? জি স্যার।
আবার কি বলতেছি যে একটা ক্লাস যে শুধু মানে কি বলে ভেরিয়েবল ডিক্লেয়ার করে বা ভেরিয়েবল অ্যাসাইন করে বা তার কোনো ট্রানজেকশন থাকে না, সে একটা ক্লাস তার ফাংশন গুলো কাজ করে, তা কিন্তু না, এর আরো কিছু কাজ আছে। সব থেকে বড় কথা হলো আমরা যেটা চিন্তা করব যে একটা ক্লাসের বিভিন্ন টাইপ থাকবে এবং সে তার অনুযায়ী সেপারেট থাকবে, সে তার যে যতটুকু কার্যক্রম সেই অনুযায়ী সেপারেট থাকবে। আমরা যখন কল করব তাকে, সে ততটুকু আমাকে রিটার্ন দেবে যতটুকু আমার প্রয়োজন। জি স্যার। ওকে, গুড, আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, আমরা আমাদের লেসনে চলে যাই। করেছিলাম, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো আমরা যেটা দেখছি, কি দেখলাম? কোনটা শেয়ার করছি? আচ্ছা, কোথায় ছিলাম? এই স্টুডেন্টের মধ্যে, তাই না? এটা নিয়ে অনেক কথা হলো, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে আমরা কি করলাম, আমাদের ক্লাস যেটা ছিল সেই ক্লাসের একটা ভেরিয়েবল অবজেক্ট ডিক্লেয়ার করলাম। অবজেক্টটা এখানে কি বলতেছে যে আমাদের একটা কি থাকবে বা টাইপ থাকবে, একটা রেফারেন্স থাকবে এবং ক্লাস নেমটা থাকবে। এখন এই ক্লাসের যে প্রপার্টি গুলো, এগুলো আমরা কল করব। আসলে মূলত আমরা এই অবজেক্টটা কেন তৈরি করব, এটা একটা কথা। অবজেক্টটা ইউজ করব বা ডিক্লেয়ার করব এই কারণেই যে আমরা ওই ক্লাসের যে কোনো একটা প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারি। অ্যাক্সেস করব কিভাবে? স্টুডেন্ট ডট আইডি, তাহলে এই আইডির মধ্যে আমি দিয়ে দিলাম 1 ডট নেম, ক্লিয়ার? এখন এটা তো আমি কি করলাম, জাস্ট আইডি এবং নেমটাকে ইনিশিয়াল করলাম, তাই না? এখন এটাকে যদি আমি প্রিন্ট দেই, কিছু দেখাবে? কিছুই দেখাবে না। কেন দেখাবে না? স্যার, কোনো মেথড ক্রিয়েট করা হয় না এগুলো প্রিন্ট করানোর এই জন্য। এখানে কোনো কিছু রিটার্ন করা হয়নি, রিটার্ন মিন কোনো প্রিন্ট দেওয়া হয়নি। আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখব, এই স্টুডেন্টের ভিতরে এটা একটা ফাঁকা কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর পরে মেথডটা দেখি।
স্টুডেন্ট এবং এখানে আমরা কল করব come। name is coming। তাহলে কি হলো, আমরা প্রপার্টিকে কল করছি, প্রপার্টির মধ্যে কিছু ভ্যালু দিয়ে দিছি এবং ওই ক্লাসের একটা ফাংশনকে আমরা কল করছি। তখন কি করছে, ওই ফাংশনটা সে কল করছে এবং ওই ফাংশনের যে ট্রানজেকশনটা আছে সেই ট্রানজেকশনটা এক্সিকিউট হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রিন্ট করা দেওয়া হয়েছে, সেই প্রিন্টটা এখানে শো করতেছে কামাল ইজ কামিং। ঠিক আছে, এবার কি করি যে এই নেমের জায়গায় আমি নেমটা চেঞ্জ করে দিই একটু। নেম এবং এখানেও আমরা একটু প্রিন্ট দিই। তো এখানে প্রিন্ট দিচ্ছে জামাল ইজ কামিং এবং কামাল ইজ কামিং, জামাল ইজ গোয়িং। একজন আসতেছে একজন যাচ্ছে, তাই না? আচ্ছা, এটা কি হচ্ছে যে আমরা একটা ক্লাসের মধ্যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি বাট ওটাকে ইনিশিয়াল করিনি। ঠিক আছে, আমি যদি এই জায়গায় এই ডিক্লেয়ার মানে ইনিশিয়াল না করি তাহলে কি বলে, এখানে একজন বলবেন যে এটা ইরর দিবে না এক্সিকিউট হবে? স্যার নাল সেফটি অন করা নাই তো মেবি এরর দিবে স্যার। নাল সেফটি অন করলে নাল সেফটি অন করলে সম্ভবত স্যার ইনিশিয়ালি নাল রেখে দিবে এরকম। আচ্ছা, ডার্ট কি করে আমরা দেখছিলাম যে ডার্ট হচ্ছে নাল সেফটি। হ্যাঁ, সে প্রতিটা ভ্যারিয়েবল যখন আমরা কল করে ডিক্লেয়ার করি তখন সে অটোমেটিক নাল ভ্যালু অ্যাসাইন করে। কি হচ্ছে, রান হচ্ছে না? কি বলছেন? নাল ইজ কামিং, জামাল ইজ গোয়িং। তার মানে কি এই নেমের মধ্যে প্রথমে আমরা ইনিশিয়াল করে নেই, যার কারণে সে বাই ডিফল্ট নাল রিটার্ন করছে, আর পরবর্তীতে একে আমরা ডাটা দিয়ে দিচ্ছি যার কারণে সে ওই ডাটাটা প্রিন্ট দিচ্ছে। ঠিক আছে, তো আমরা কি দেখলাম যে কিভাবে ক্লাস তৈরি করতে হয়, এই ক্লাসকে কিভাবে কল করা হয়, কিভাবে এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করা হয় এবং অবজেক্টের যে রেফারেন্স, এই রেফারেন্স ইউজ করে ওই ক্লাসের প্রপার্টি গুলোকে হ্যান্ডেল করা হয়। এতটুকু ক্লিয়ার? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, আমি একটু আপনাদের
এরপর আমাদের যে টপিকটা সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। আসলে কনস্ট্রাক্টরটা কি, কনস্ট্রাক্টর কত প্রকার, এটার কাজটা কি, ঠিক আছে? কনস্ট্রাক্টর আমরা আগে দেখি যে কনস্ট্রাক্টরটা কি। আমরা দেখছি ক্লাস কি, তাই না? একটা ক্লাস যার সামনে ক্লাস লেখাটা থাকবে, এটা হচ্ছে না ক্লাস। আমাদের দেখা বা বোঝার সুবিধার্থে আমরা যেটা বুঝবো যে ক্লাসের সামনে যে ক্লাসটা আমাদের দেখবো যে এটা স্টুডেন্ট একটা ক্লাস, কিভাবে বুঝবো? এর সামনে ক্লাস লেখাটা থাকবে। এবার দেখবো কনস্ট্রাক্টরটা কি। কনস্ট্রাক্টর হচ্ছে as a function which name is same as class। একটা ফাংশন এর নামটা হবে সেম as a class, ক্লাসের নাম অনুযায়ী, ঠিক আছে? আচ্ছা, সরি, তো কি বলতেছিলাম যে কনস্ট্রাক্টর হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনের নামটা হবে ক্লাসের নাম অনুযায়ী, এবং এই ফাংশনে একটা সিগনেচার থাকবে এবং কিছু ট্রানজেকশন হতেও পারে, নাও হতে পারে, মানে প্যারামিটার থাকতে পারে, নাও থাকতে পারে। এটা কি ধরনের? ডিফল্ট কনস্ট্রাক্টর, নেম কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টর অথবা ফাঁকা কনস্ট্রাক্টর, এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর অথবা ফাঁকা কনস্ট্রাক্টর বলতে পারেন। আচ্ছা, এরপরে দেখবো এটা হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, যেখানে আমাদের কিছু প্যারামিটার থাকবে। এই প্যারামিটারের মধ্যে যে জিনিসটা থাকতেছে যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি এখানে সিগনেচারে, এবং এই সিগনেচার এই দিস ডট আইডি, এটা হচ্ছে আমার ক্লাসের যে প্রপার্টি,
আমার ক্লাসের ভ্যারিয়েবল ইকুয়াল সিগনেচার ভ্যারিয়েবল। স্টুডেন্ট এটা হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এই কনস্ট্রাক্টরের যে সিগনেচার যে থাকতেছে সেই আইডি হচ্ছে এটা, আর দিস ডট আইডি হচ্ছিল কারেন্ট ক্লাসের যে প্রপার্টি সেটা। কয় মাস আগে? তো এইটা এইভাবে কি করতে পারি যে আমি যখন এই কনস্ট্রাক্টরটা কল করব এই স্টুডেন্টটাকে, এটাকে যখন কল করব সে অটোমেটিক আমার দিতে ডাটা পারবো? নিয়ে নেবে। কিভাবে নিচ্ছে তাহলে আমরা আগেই একটা অবজেক্ট তৈরি করি। আচ্ছা আর স্যার সবাইকে একটু মিউট করতে বলেন স্যার, অন্য অন্যদের জন্য শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ স্টুডেন্ট ইকুয়াল মাসুম বিল্লাহ ভাই, কালকে মাসুম জানাবো বিল্লাহ ভাই আর কি। আপনার মাইক্রোফোনটা একটু না ওর নাম্বার তোমার কাছে নাই, তো মেসেজ ভাইয়া সবই করে দিছি তো। ওকে। এখানে কি হচ্ছে, আমি যখন এই অবজেক্টটা তৈরি করতেছি ওই সময়ে আমি কিন্তু ভ্যালুটা অ্যাসাইন করে দিচ্ছি। কি ভ্যালু অ্যাসাইন করতেছি, এই কনস্ট্রাক্টর যখন কল হচ্ছে তখন সে ইন্টিজার একটা আইডি নিচ্ছে। এই আইডিটা আমি যেখানে অ্যাসাইন করতেছি সেখানে যাচ্ছে। এই নামটা যে কোনো নামের হতে পারে, যে নামটা হবে আমি যে ডাটা মানে যে জায়গায় আমি ডাটাটা দিতে চাই সেই জায়গায় আমি ডাটাটা দিতে পারবো। এটা আইডিতেও দিতে পারি অথবা নেমের মধ্যে দিতে পারি। তো আমাকে খেয়াল রাখতে হবে যে আমার ডাটা টাইপটা কি, আমি কোথায় দিতে যাচ্ছি, সেই অনুযায়ী আমাকে এটা ডিক্লেয়ার করতে হবে। ক্লিয়ার? এখানে এমন হতে পারে এখানে আমাদের একটা ইরর দিচ্ছে। এই ইররটা কি, আমার এখানে সিগনেচারে আছে প্যারামিটার দুটা, অথচ আমি প্যারামিটার দিছি একটা দিই।
এখানে আমরা একটা জিনিস দেখি যে আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে তো আমরা ডাটা পাঠাচ্ছি। আমরা কনস্ট্রাক্টর যখন আমরা কল করতেছি, একটা অবজেক্ট ডিক্লেয়ার করতেছি, তখন যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আছে এই ক্লাসের মাধ্যমে এই কনস্ট্রাক্টরের মধ্যে ডাটা পাঠাচ্ছি, ঠিক আছে? এই ডাটা এই কনস্ট্রাক্টরের মাধ্যমে ডাটা পাঠায় আমি এর যে প্রপার্টিগুলোকে ইনিশিয়াল করতে পারতেছি। আবার কোনো একটা মেথডকে ইউজ করেও আমরা তার প্রপার্টিকে চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে? আমি এখানে প্রপার্টি চেঞ্জ করিনি। আমি যদি দেখি আমি কিন্তু এখানে কোনো প্রপার্টি চেঞ্জ করিনি। স্টুডেন্টের মাধ্যমে আমি আক্তারটাকে এই নেমে অ্যাসাইন করছি। কামে আমি দিছিল কামাল, কামাল কামাল ইজ কামিং। সেখানে এই কামাটাকে কিন্তু আমি কোনো প্যারামিটারে অ্যাসাইন করিনি, জাস্ট প্রিন্ট দিয়ে দিচ্ছি। এবার যদি আমি অ্যাসাইন করি, এখান থেকে আমি অ্যাসাইন করতে পারবো this dot id equal sorry id এবার আমরা একটু দেখতে পারি যে লাস্টের ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। সো এটি ছিল আমাদের ওওপির কিছু মানে ক্ষুদ্র একটা কনসেপ্ট, ঠিক আছে? এটাতে কারো কোশ্চেন আছে? আমরা ক্লাস কিভাবে ডিক্লেয়ার করলাম, কনস্ট্রাক্টর কিভাবে ডিক্লেয়ার করলাম। সাউন্ড বন্ধ করে দেন। বলেন, আমি যতটুকু দেখালাম এটাতে কি কারো সমস্যা আছে কিনা? তো সমস্যা নাই, কনস্ট্রাক্টর ইউজ করার সুবিধা অসুবিধা কি একটু বলবেন? আচ্ছা, কনস্ট্রাক্টর ইউজ করার সুবিধা এবং অসুবিধা। আচ্ছা, কনস্ট্রাক্টরটা আসলে কি? আমি একটু আগেই বললাম যে যখন আমরা একটা ক্লাসকে ডিক্লেয়ার করি, অবজেক্ট তৈরি করি, তখনই কিন্তু সেই কনস্ট্রাক্টর মানে সেই ক্লাসটা ইনিশিয়াল হয়ে যায়। আমরা একটু আগে দেখছি যখন আমি এই স্টুডেন্টটাকে ইনিশিয়াল করলাম, মানে কল করেছি, তখন এই আইডি দুটো কি দিছে? নাল রিটার্ন করছে, বাই ডিফল্ট নাল রিটার্ন করছে। আবার আমরা যখন এখানে এখান থেকে যখন প্যারামিটার পাস করতেছি, তখনও কিন্তু ওই আইডিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? জি জি। আমরা তো মেথড বা ফাংশন ইউজ করব তখন যখন মানে আমাদের অবজেক্ট তৈরি হবে, তারপর জি যখন আমাদের ক্লাসটা ইনিশিয়াল পর্যায়ে কোনো ডাটা গেট করে আমাকে ভ্যালু রিটার্ন করবে, হ্যাঁ, তখন আমরা এই কনস্ট্রাক্টর ইউজ করব। কনস্ট্রাক্টরের মাধ্যমে ডাটা আমরা পাস করব। সে আমরা চাচ্ছি যে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের ডাটা রিটার্ন পাঠাইতে। সেই ক্ষেত্রে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে যখন ডাটা পাস করব, অবশ্যই আমরা এই ডাটাটা কনস্ট্রাক্টরের মাধ্যমে পাস করব, যাতে যখন আমি ওই ক্লাসটাকে কল করি সে ইনিশিয়াল পর্যায়ে কিছু ডাটা আমাকে রিটার্ন করে, বা কিছু ডাটা আমি পাঠাবো, সেই ডাটা নিয়ে সে বাদবাকি ক্যালকুলেশন করবে, ঠিক আছে? এই জন্য আমরা কনস্ট্রাক্টর তৈরি ইউজ করব। আদারওয়াইজ যদি আমার স্পেসিফিক কোনো মেথড দরকার, যে স্পেসিফিক মেথডে ডাটা পাঠাইলে সেটা রিটার্ন করবে, দেন আলাদা সেই সাবজেক্টটা আলাদা। যখন আমি চাবো যে ওই ক্লাসে মানে একটা ডিফল্ট ভ্যালু আমি পাঠাইতে যাচ্ছি, তখন আমরা কনস্ট্রাক্টর ইউজ করব।
আচ্ছা মানে কনস্ট্রাক্টরটা কি মানে লেজি লোড হিসেবে কাজ করে মানে এরকম কিছু স্যার? নট শিওর দ্যাট। না, লেজি লোড বা পুট এগুলো কিছু না। কনস্ট্রাক্টরটা হচ্ছে যখন আমরা একটা ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করি, অ্যাট ফার্স্ট কনস্ট্রাক্টর কল হয় এবং ইনিশিয়াল হয়। সে আমি একটা জিনিস দেখি যে আমি কিছু মেথড ডিক্লেয়ার করব আর কিছু কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করব, ঠিক আছে? তাহলে কিভাবে বোঝানো যায়? দেখেন, সবগুলো আবার তো দেখেন, আমি এই স্টুডেন্ট ক্লাসটাকে কল করলাম। স্টুডেন্ট ক্লাসের ভিতরে একটা প্রপার্টি আছে আইডি, এখানে অলরেডি ইনিশিয়াল করা আছে 2, তাই তো? আমি প্রথমে দেখছি যখন আমি কোনো প্যারামিটার ছাড়াই এই ক্লাসটাকে কল করতেছি, দেন তখন কিন্তু আমার প্রিন্ট দিচ্ছিল 2। আর এরপরে যখন আমি কনস্ট্রাক্টরের মাধ্যমে ডাটা পাঠাচ্ছি, সে কিন্তু ওই ডাটাটাকে ওভাররাইট করে ফেলছে, ওই ডাটাটাকে ওভাররাইট করছে এবং দেন সে প্রিন্ট দিছে। আচ্ছা, এটা এইভাবে না, আরেকটা ভাবে একটু দেখি কিভাবে দেখি। আমি যখন এই ক্লাসটাকে কল করতেছি, হ্যাঁ, এই ক্লাসটা যখন কল হচ্ছে, শুধুমাত্র এই ফাংশনটাই প্রথমে কল হচ্ছে, আদারওয়াইজ কোনো কাজ এখানে আর হচ্ছে না। এরপরে যখন আমি ওটার মেথড গুলাকে ইউজ করব, তখন সেই মেথড গুলো আমার কাজ করবে।
আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে এটাতে? জি, কারো কোনো কথা আছে? জি না স্যার। না স্যার, ঠিক আছে, আগান সামনের দিকে আগান। তো আমরা এই পর্যন্ত আর কি ডার্টটাকে শেষ করব, এরপরে আর আগাবো না ডার্টে। এরপর থেকে আমরা আগামী ক্লাসে যেটা কাজ করব বেসিক উইজেট আর উইজেট যেগুলো আছে, বেসিক উইজেট, ইমেজ, অ্যাসেট, আইকন, অ্যানিমেশন, হ্যাঁ, এগুলো নিয়ে কাজ করব। হ্যাঁ, আগামী ক্লাস থেকে। মানে এখন আমার মানে ডার্টটা মনে হয় মানে প্রজেক্ট ছাড়া আর ওরকম ক্লিয়ারলি আসলে বোঝা যাবে না, এখন তো ডার্ট নিয়ে না থাকাই ভালো। আমাদের আমি বলি, আমাদের যে বেসিক তো শেষ। আমাদের যেটা ধারণা হলো ডার্টে আমরা কি করতে পারি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, লিস্ট ডিক্লেয়ার করতে পারি, লুপ চালাইতে পারতেছি, ঠিক আছে, এর একটা কনস্ট্রাক্টর তৈরি করতে পারি, একটা মেথড, একটা ফাংশন দিয়ে আরেকটা ফাংশনের ডাটা কিভাবে পাঠায় সেটা করতে পারতেছি, এটা কিভাবে প্রিন্ট করে সেটাও করতে পারছি। তার মানে কি আমাদের ল্যাঙ্গুয়েজটা কি ডার্ট। তো ডার্টের যে ট্রানজেকশনাল যে ফাংশন গুলো সেগুলো আমরা করে ফেলছি। অ্যাডভান্স লেভেলে কিছু বিষয় আছে যেগুলো আমরা কাজ করতে গিয়ে আমরা কাজ করব, এখন না, কাজ করতে গিয়ে কাজ করব, ঠিক আছে, এই আর কি। আর আগামী ক্লাস থেকে আমরা যেটা দেখব যে এর বেসিক যে উইজেট, আমাদের মূল যে উইজেট গুলো লাগে, হ্যাঁ, বাই ডিফল্ট যেগুলো লাগে সেগুলো দেখব। হ্যাঁ, ইমেজ কিভাবে কাজ করে, এই ইমেজে আইকন গুলো কিভাবে কাজ করে, অ্যানিমেশন একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার সময় যে অ্যানিমেশন হয়, ট্রানজিশনের সময় যে অ্যানিমেশন হয়, এগুলো দেখব। মোট কথা হলো আগামী ক্লাস থেকে আমাদের পুরো ফ্লাটারে চলে যাব। ক্লিয়ার? জি স্যার। ওকে।